রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। শুরুতেই দেখুন আজকের হেডলাইন্স। লাভজনক ফুলকপির চাষ। ছাগল পালনের অভিজ্ঞতা। লাভজনক আখ চাষ। ফুলকপি চাষের স্বাভাবিক মরশুম হলো শীতকাল। তবে মূল মরশুমের আগে বা পরে যেহেতু এই সবজির সামান্য চাহিদা দেখা যায়, সে কারণে অনেক সবজি চাষি এটিকে চাষের জন্য বেছে নেন। তাছাড়া এই সময় ফুলকপির দাম বেশি থাকে, তাই চাষি বেশি লাভ পান। নদিয়া জেলার কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের একজন সবজি চাষি আনন্দ সরকার প্রতি বছরের মতো এবছরও ১ বিঘা জমিতে এই সময় ফুলকপি চাষ করেছেন। এই সবজি চাষে তার অভিজ্ঞতার কথা জানালেন। আমার বিভিন্ন রকমের সবজি চাষ থাকে, তার মধ্যে অন্যতম একটি চাষ হচ্ছে ফুলকপির চাষ। এটি আমি প্রতি বছরই করে থাকি, এবছরে করেছি। এটি একটি লাভজনক ফসল, যার জন্য এই চাষটা করি আমি। প্রথমত এই বীজটা বাজার থেকে সংগ্রহ করি। এটা হচ্ছে হাইব্রিড একটি প্রজাতি, দেশির চাইতে শর্ট টাইমে হয়। এটা প্রথমে বীজতলা তৈরি করি, ব্লিচিং পাউডারটা দিয়ে বীজতলাতে অন্তত 20 দিন ফেলে রাখি। ভালো করে কোপানো হয়। কোপানোর পরে ট্রাইকোডার্মা ভিরিডি মানে গোবর সারের সঙ্গে মিক্সার করে রেখে দেই, সেটা দেই। আর সেই সঙ্গে আপনাদের খোল পচিয়ে রাখি নাদাতে, সেই খোলটাও সেই জমিতে দিয়ে ম্যাক্সিমাম 10 থেকে 15 দিন পরে আমরা সেই বীজতলাতে বীজ ফেলি। কলার পাতা দিয়ে হোক আর অন্য বিচুলি দিয়ে হোক বা খড় দিয়ে হোক, যাক সুন্দর করে ঢেকে দেওয়া হয়। ঢেকে দিয়ে তার উপর জল দিয়ে দেওয়া হয়, ঝাঁঝুরি করে জল দিয়ে দেওয়া হয়। মোটামুটি 48 ঘন্টা পরে সেই বিচুলিটা তুলে দেওয়া হয়, চারাটা অঙ্কুরোদ্গমন হয়। 1-2 দিন পর থেকে মানে গোড়ার দিকটাতে শুকিয়ে চারাটা ঢলে যায়, মানে পচা রোগ বলা যায়। সেই জন্য আমি অন্তত ট্রাইকোডার্মা ভিরিডি আবার পুনরায় স্প্রে করে দিই। ট্রাইকোডার্মা ভিরিডিটা স্প্রে করলে ওই ছত্রাক জাতীয় কোনো রকম রোগ আসে না। ঠিক তার 1 সপ্তাহ পরে একটা শিকড় ছাড়া ওষুধ স্প্রে করে দেই। এইটা দেওয়ার পরেই মোটামুটি আপনার ধরে নেন 22 থেকে 25 দিনের মধ্যে আমার কপি চারা কমপ্লিট হয়ে যাবে। তখন আমি 25 দিন পরে মূল জমিতে, ঠিক মূল জমি যেভাবে তৈরি করি, 3 থেকে 4টে চাষ দেই। চাষ দেওয়ার পরে ট্রাইকোডার্মা ভিরিডিটা গোবর সারের সঙ্গে মিশিয়ে দেওয়া থাকে, সেটা দেই। আর মোটামুটি আমার 5 কুইন্টাল মতো গোবর সার ফেলা থাকে জমিতে, আর 1 কুইন্টাল মতো আমি ভার্মি কম্পোস্ট সার দেই সেটার সঙ্গে। আর ট্রাইকোডার্মার সঙ্গে একসঙ্গে তার মানে আরেকটা যেটা দেই সেটা হচ্ছে প্যান্থার পিএল নিমাটোর জন্য। সেই জন্য আমি ওই দুটো দিয়ে মানে দুটো আলাদা আলাদা করে একসঙ্গে মিক্সার করে জমিতে শেষ চাষের আগে ছিটিয়ে দিই। ছিটিয়ে দিলে পরে আমার কোনো রকম এখানে ছত্রাক জাতীয় বা নিমাটোর শিকড় যে আক্রান্ত করে, সেই ধরনের কোনো কিছু আক্রান্ত হয় না আমার গাছে। ওটা দেওয়ার পরে মূল জমি তৈরি মই দিয়ে সুন্দর করে 4টে করে সারির ভেলি তোলা হয়। ভেলি তোলার পরে বীজতলা থেকে চারা তুলে নিয়ে আসি। এইটা সেটা চারার দূরত্ব থাকে 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি, এক দিকে 18 ইঞ্চি পরপর থাকে। আর এই ফুলকপিটা যখন লাগানো হলো, তখন লাগানোর পরে আমরা কোনো রকম আর কোনো কিছু দেই না। ঠিক 18 থেকে 22 দিনের মধ্যে কিছু দানা জাতীয় সার আমরা চাপান দিই, যেমন সুফলা দিতে পারি, কেউ ডিএপি দেয়। সেক্ষেত্রে দেওয়ার পরে আপনার ওটা জমিতে বিঘা প্রতি 20 কেজি হারে সার প্রয়োগ করে সেইটা চাপান দিয়ে মাটি সারি তুলে দেওয়া হয়। সারি তুলে দিয়ে এটা ডবল ভেলি করা হয়। ঠিক আবার মোটামুটি 38 দিন থেকে 40 দিনের মধ্যে আবার একটা কপিতে আবার সার দিয়ে আবার মাটি টানা হয়। মাটি টেনে সুন্দর করে এটা সমান করে দিতে হয়। কপি চাষ করতে গেলে পোকার আক্রমণ হয়, যেহেতু পোকা হয়, লেদা পোকাটা বিশেষ করে লাগে। এই জন্য আমরা পোলারটা ব্যবহার করি। পার লিটারে 1 ml করে পোলারটা ব্যবহার করি, 1 থেকে 1.5 ml ব্যবহার করি। এছাড়া ব্রাজাইট আছে,
এটাও ব্যবহার করি 1 ml থেকে 1.5 ml হিসাবে পার লিটারে। এই দুটো ওষুধই ব্যবহার করি। জলদি কপি চাষ করতে গেলে জলসেচটা একটু কম পরিমাণে লাগে। আপনার জলসেচ 2 থেকে 3 বার দিলেই কপিটা হয়ে যায়। বেশি পরিমাণে ঢালা সেচ দিলে পরে গাছের ক্ষতি হবে। আগাছাটা একটু বেশি পরিমাণেই হয়। আগাছা নিয়ন্ত্রণ করার জন্য নিড়ানি ব্যবহার করি। এই কপিটা 45 দিনের মধ্যে গুটি চলে আসবে। আমরা মোটামুটি 60 দিনের মধ্যে জমিতে কমপ্লিট হয়ে যায়। ফুলকপিটা উঠে যায় 60 দিনের মধ্যে। ফুলকপি চাষের পরিচর্যা করতে গেলে 1 বিঘা জমিতে আপনার 10 থেকে 12,000 টাকা মতো খরচ আছে একদম ফসল কাটা পর্যন্ত। গত বছরে আমি ভালো লাভ হয়েছিল, 10 থেকে 12,000 টাকা খরচ হয়েছিল। কিন্তু বিক্রি যেহেতু গতবারে প্রচণ্ড ভালো বাজার পেয়েছিলাম, সেই জন্য 1 বিঘা জমি থেকে 45 থেকে 50,000 টাকা বিক্রি নেমেছিল আমার ফুলকপি। এবছর আশা রাখছি ওই রকমই বাজার থাকবে। এখন একটু বিরতির পর থাকছে লাভজনক আখ চাষ। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদের 400 গ্রাম প্যাক এখন মাত্র 22 টাকায়। ফ্লেক্সিবল মানে মাইথন, নির্মাণের মানদণ্ড। বিদ্রোহীদের কড়া বার্তা বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। পঞ্চায়েত ভোটের প্রচারে তিনি বলেন, নির্দল প্রার্থীদের খবর রাখা হচ্ছে, এমনকি তাদের মতদাতাদেরও খবর রাখে দলনেত্রী। পঞ্চায়েত অলরেডি আমরা জিতে গেছি। মালদার বৈষ্ণবনগরে বিজেপি কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ। আহত অজিত মণ্ডলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, শরীরে একাধিক আঘাতের চিহ্ন, আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। সবগে বিজেপি প্রার্থী এবং তার আত্মীয়দের হুমকি। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ, হুমকির অডিও এবং সিসি ক্যামেরার ফুটেজ ভাইরাল। ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। হুমকির অভিযোগ মানতে নারাজ তৃণমূল প্রার্থী। হ্যালো, হ্যাঁ হ্যালো, ঘরে আছি না কাউরে? কে? অসুস্থ হয়েছি আমি ঘরে নেই। বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। আখ একটি দীর্ঘমেয়াদী বাণিজ্যিক ফসল। আমাদের রাজ্যে প্রায় 16,000 হেক্টর জমিতে আখ চাষ করা হয়। এ রাজ্যে অনেক চাষি এখন বাণিজ্যিকভাবে এই আখ চাষ করছেন। উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা ব্লকের সুটিয়ার কৃষক ননীগোপাল পোদ্দার, তিনি 2.5 বিঘা জমিতে সাদা জাতের আখ চাষ করেছেন। কৃষক বন্ধু আখ চাষে কোন প্রযুক্তি মেনে চলেন সে বিষয়ে তার অভিজ্ঞতার কথা জানালেন। আমি যে আখটা চাষ করেছি এটা সাদা জাতের আখ। এই আখটা ভাদ্র আশ্বিন কার্তিক মাস পর্যন্ত লাগাই। আশ্বিনের প্রথম দিকে আমি এই আখটা লাগিয়েছিলাম। 2.5 বিঘা জমি চাষ করেছি। যখন চাষ করি তখন চারা হিসেবে যে আখ সেটা আমার বাইরের থেকে কিনে আনতে হয়। বিঘা প্রতি 6 থেকে 8,000 টাকা মতো বীজ কিনলে একটা বিঘে চাষ করা যায়। চাষ করার আগে নাঙল দিয়ে ভালো করে চাষ করে মাটি তৈরি করে নালা করে প্রথমত লাগাতে হয়। এটা 3.5 হাত অন্তর ফাঁকা করে নালা তৈরি করতে হয়। কোদাল দিয়ে নালা করে মাটি উপরে তুলে দিয়ে ওই নালার ভিতর দিয়ে লাগাতে হয়। 1 সপ্তাহ আগে সার দিয়ে সেচ দিয়ে মাটিটাকে নরম করে রেখে কেটে কেটে আখগুলো বসাতে হয়। এর পরবর্তীকালে যখন পাতা ছাড়ে তখন অল্প পরিমাণে সার দিতে হয়। বিঘায় 40 কিলো সার দিয়ে সেচ দেই। এটা প্রথমে 16 দেই, তারপরে ওই সারটা বাড়াতে হয়। পরের মাসেই 1.5 বস্তা বিঘা প্রতি দিতে হয়। এর পরের মাসে 2 বস্তা দিতে হয়। সুফলা দিলাম 1 বস্তা আর 1/2 বস্তা দিলাম অ্যামোনিয়া। এর পরের মাসে 2 বস্তা সার দিতে হয় এবং সঙ্গে পটাশ। আখে যত পটাশ ব্যবহার করা যাবে একটা মজবুত থাকবে।
এইভাবে যখন আস্তে আস্তে আগ বড় হলো তখন তার পাতা ভাঙার ব্যাপার থাকে, পাতা ভেঙে আগটাকে হালকা করে দিতে হয়। পরবর্তীকালে সার যত দিন যাবে 1 মাস 1.5 মাসের ভিতরে সারের মাত্রা বাড়াতে থাকতে হয় এবং সেচও সেই পরিমাণে লাগে। সার দেওয়ার টাইমটা শেষটা লক্ষ্য রাখতে হয় বেশি। এর কীটনাশক ব্যবহার করতে হয়। 1 মাসের ভিতরে চারা বেরিয়ে যায়। 1 মাস 10-15 দিনের ভিতরে আমরা দ্বিতীয় চাপানটা দেই, যার সঙ্গে অ্যামোনিয়া থাকে। ইউরিয়া ব্যবহার করি না। 25 কিলো মতো অ্যামোনিয়া, ওর সঙ্গে 1 বস্তা সুফলা 16 দেই। যখন গাছ একটু বড় হয়ে যায়, 1.5 হাত হয়ে যায়, তখন তার পাতা ভেঙে রাখতে হয় যাতে গাছটা পড়ে না যায় বা ওর ভিতরে চলাচল করা যায়। এইভাবে যখন গাছ বড় হয়ে যায়, 5 ফুট 6 ফুট হয়ে যায়, তখন অবস্থা বুঝে গাছ বেঁধেও রাখতে হয়। কিন্তু এবার আমার বাধা লাগেনি। গোড়ায় মাটি দিতে হয়, ভালো করে বারবার করে মাটি দিতে হয়। ওই সার দেওয়ার সঙ্গে সেই মাটি তুলে গোড়ায় দিতে হয় যাতে মজবুত থাকে। ঝড় বাতাস হলে আমরা বেঁধে বেঁধে দিতে, দুটো লাইনের সঙ্গে মাথা বেঁধে দিলে তেড়সাভাবে দুই দিকে সাপোর্টে থাকে। কীটনাশক ব্যবহার করতে হয়, পাতা ভাঙা, এইগুলোই পরিচর্যার। এদের পোকাটাই বেশি সমস্যা। আর অনেক সময় দেখা যায় যে গোড়ায় ধসা পচার অবস্থা দাঁড়ায়, তার জন্যে কৃষি বিভাগের সঙ্গে আলোচনা করে সেই ব্যাপারে আমাদের সহযোগিতা নিতে হয়। আখের সুবিধা হচ্ছে মিশ্র চাষ করা যায়, সহজে আমরা ফুলের চাষ করতে পারি, কোনো সময় ডাল শস্য চাষ করি, একটা চাষ খুব ভালোভাবেই উঠে যায়, তাতে বীজের খরচটা আমাদের বেরিয়ে যায়। 10 থেকে 11 মাসে এটা কাটা যায়। এবার আখের বাজারটা ভালো, আগে ভাগে বিক্রি হয়ে যাচ্ছে, দামটাও ভালো পাওয়া যাচ্ছে। খুচরো বিক্রি করতে পারলে খুবই লাভ হয়। এইবার আমি 2.5 বিঘে জমি চাষ করেছি। 1 বিঘেতে 30 থেকে 35, 36, 38 এরকম খরচ হতে পারে। 90,000 টাকা দাম হয়েছিল, 85,000 টাকা করে বিঘে বিক্রি। তাতে আমার যে টাকা খরচ তার চেয়েও বেশি লাভ হয়েছে। কিন্তু এই জিনিসটা প্রতি বছর হয় না। গত বছর আখের বাজার খুব খারাপ গিয়েছে, 50, 55, 60-এর বেশি কোনো আখ বিঘে প্রতি বিক্রি হয়নি। বেশি হওয়ার কারণটা ওই বাঁশ আখ, যেটা রসের আখ, সেই আখটা আগে ভাগে বিক্রি হয়ে গেছে, কারণ চাষও লস খেয়ে চাষি চাষ কম করেছে, এই জন্যে বাঁশ আখটা নেই। এই কারণে এই আখটার উপরে বেশি খদ্দের ঝুঁকেছে। আমরা ক্ষেত ধরে বিক্রি করি, জমি ধরে যতটা প্লট আছে আমি 2.5 বিঘে টোটাল একটা খরিদ্দারের কাছে বিক্রি করে দিয়েছি। আখের চাষের সুবিধাটা হচ্ছে যতই কম যাক আসলে থেকে লস হয় না। ও 2-10 হাজার টাকা ফেলে ছড়ে বিঘে হবেই, কিন্তু অন্য চাষে রিস্ক আছে। আর আখের আরেকটা সুবিধা হচ্ছে একসঙ্গে থোকা টাকাটা পাওয়া যায়, তাতে আমি অন্য একটা কাজে লাগাতে পারি। এই আখের পক্ষে বেলে দোআঁশ মাটি ভালো, উঁচু হলে ভালো হয়। আমি আমার প্রয়োজনে বীজটা রেখে দিই। এবারে দেখুন অন্নদাতা হেল্পলাইন। দর্শকেরা আমাদের কাছে বিভিন্নভাবে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো অন্নদাতা হেল্পলাইন। উত্তর 24 পরগনা জেলার গোবরডাঙ্গা থেকে অন্নদাতার দপ্তরে ফোন করেছেন সমীর হালদার। তিনি জবা চাষ করেছেন। এখন জবা গাছে দয় পোকার উপদ্রব দেখা দিয়েছে। এর নিয়ন্ত্রণ কিভাবে করা যাবে সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। সমীর বাবু, আপনার প্রশ্নের উত্তরে আপনাকে অন্নদাতার বিশেষজ্ঞের পরামর্শ জানাচ্ছি। দয় পোকার পূর্ণাঙ্গ মত অপুঞ্জনী পদ্ধতিতে নিম্ফের জন্ম দেয়, তবে মাঝে মাঝে এরা গাছের গোড়ার কাছাকাছি মাটিতে ডিম পাড়ে। পূর্ণাঙ্গ মত একসাথে প্রায় 60 থেকে 240টি পর্যন্ত ডিম পাড়ে। ডিম থেকে নিম্ফ বের হয়ে গাছের কাণ্ড বেয়ে গাছের ওপরে আসে। এই কীটটির পূর্ণাঙ্গ এবং অপূর্ণাঙ্গ একই রকমের দেখতে হয়। এরাই ক্ষতি করে থাকে। এরা কচি পাতা, কাণ্ড ও ফুলের সরস অংশ খেতে থাকে। এরা দেখতে সাদা তুলোর মতো হয় এবং পাতার নিচে, কাণ্ডে, ফুলের বোঁটায় চাক বেঁধে থাকে। এছাড়া দয় পোকার আক্রান্ত স্থানে ছত্রাক বাসা বাঁধে। এই পোকার আক্রমণে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, ফুলের গুণগত মান ও বাজার দর কমে যায়। তাই এই দয় পোকাকে নিয়ন্ত্রণ করতে হলে সুসংগত উপায়ে নিয়ন্ত্রণ কৌশল অবলম্বন করতে হবে। জবা ফুলের বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সুষম মাত্রায় জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের পর জো না থাকলে জলসেচ দিতে হবে। এছাড়া নিয়মিত বাগান পরিদর্শন করতে হবে। আক্রমণের শুরুতেই আক্রান্ত পাতা, ফুল ও মাটিতে পড়ে থাকা অংশ সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে বা পুঁতে দিতে হবে। এই দয় পোকার দমনে বন্ধু পোকার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বন্ধু পোকাটি হল লেডিবার্ড বেটল।
এই বন্ধু পোকাটি দয় পোকার ডিম ও পূর্ণাঙ্গ পোকাকে খেয়ে নষ্ট করে দেয়। দয় পোকার নিয়ন্ত্রণে পরিষ্কার সাদা জল স্প্রে করলেও উপকার পাওয়া যায়। ব্যাসিলাস thuringiensis স্প্রে করেও এই পোকার নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়া 10,000 ppm এর নিম তেল 2 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে এই পোকা নিয়ন্ত্রণে আসে। এত সব ব্যবস্থা অবলম্বন করার পরেও এই কীটশত্রুটি যদি নিয়ন্ত্রণে না আসে তখন রাসায়নিক কৃষিবিষ প্রয়োগ করতে হবে। নোভাল ইউরোন 8 গ্রাম অথবা ডাইক্লোরোফস 0.75 মিলিলিটার অথবা কার্বোসালফান 2 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে ভালো সুফল পাওয়া যায়। এই পন্থাগুলি অবলম্বনের দ্বারা জবা ফুলের দয়ে পোকা নিয়ন্ত্রণ করা সম্ভব। এখন আবার বিরতির পর থাকছে ছাগল পালনের অভিজ্ঞতা। আবার ফিরে এলাম অনুষ্ঠানে। প্রাণী পালনের মধ্যে ছাগল পালন অন্যতম। এখন বাণিজ্যিক ভিত্তিতে অনেকেই ছাগল পালন করছেন, আবার ছাগল খামার গড়ে তোলার জন্য কয়েকটি সরকারি প্রকল্পের সহায়তাও পাওয়া যাচ্ছে। তাই অনেকেই এই প্রাণীটি পালনে আগ্রহ দেখাচ্ছেন। নদিয়া জেলার পূর্ব সাতবেরিয়ার সৌম্য ব্যানার্জি শিক্ষকতা শেষ করে বাণিজ্যিকভাবে ছাগল পালন করছেন। ছাগল পালনে খামারি তাঁর অভিজ্ঞতা জানালেন। অ্যাকচুয়ালি রিটায়ার করার পর আমি ঠিকই করেছিলাম যে ছাগলের ফার্ম করব, ইন্টিগ্রেটেড একটা ফার্ম করতে গিয়ে সেখানে ছাগল থাকবে। আমাদের কিছুটা অভিজ্ঞতা ছিল ছাগল চাষের, তো এটা বিজ্ঞানসম্মত পদ্ধতিতেই করেছি। এই কাঠের মাচা দিয়ে যে ছাগলের ফার্মটা তৈরি করা, এটা বিজ্ঞানসম্মত পদ্ধতি। ছাগলের যে মলমূত্র সেখানে অ্যামোনিয়া গ্যাস হয়, সেই গ্যাস 2.5 ফুটের মতন উপরে উঠে আসে। আর এই গ্যাসটাই গ্রাম বাংলার ছাগলের রোগের মেন কারণ। সেই জন্য এটা 4 ফুট উঁচুতে করা হয়েছে যাতে অ্যামোনিয়া গ্যাসের কোনো প্রভাব ওদের মধ্যে না পড়ে। উপরে টিন করতে হয়েছে ডিউরেবিলিটির জন্য, একটু গরম হয় গ্রীষ্মকালে, তো তার জন্য এখানে প্রচুর গাছ আছে, সেই গাছের তলায় ওরা চলে যায় গ্রীষ্মকালে। পাখা লাগানো আছে প্রত্যেকটা সেকশনে। শেডটা রয়েছে 4000 স্কোয়ার ফিট। এখানে 700-র মতো থাকতে পারবে বাচ্চা টাচ্চা নিয়ে, 500 থাকবে নর্মালি। অ্যাকচুয়ালি ছাগলের ঘরটা লম্বায় হবে পূর্ব পশ্চিমে আর চওড়ায় হবে উত্তর দক্ষিণে, খোলা থাকবে টাইল জাল দিয়ে। শীত গ্রীষ্ম বর্ষাকে কন্ট্রোল করার জন্য পর্দা থাকবে, হাওয়া চলাচল করবে, একদম প্যারালালে হাওয়া চলাচল করে, ওই জন্য আমাদের এখানে কোনো গন্ধ নেই। আর প্রত্যেকটা পার্টিশন করা আছে, 18টা সেকশন আছে আমাদের। এখানে বাচ্চাদের থাকার জন্য খুব ঘন করে দেওয়া আছে কাঠ, বড়দের থাকার জন্য ফাঁকা ফাঁকা করে রয়েছে। কোয়ারেন্টাইন সেন্টার আছে আমাদের। কোয়ারেন্টাইন সেন্টারে এসে পরে ছাগলকে রাখা হয় 21 দিন, বাইরে থেকে যখনই ছাগল আসে। তারপর মেন সেকশনে নিয়ে আসা হয়। কিছু ছাগল আমি সেল আউট করে দিলাম 75 পিস, প্রফিটে পেয়ে গেলাম। এখন 25 পিস রয়েছে। আবার মাল আমার বুক করা রয়েছে 100 পিস, ওরা আসছে। অ্যাকচুয়ালি আমরা বেশি পছন্দ করি ব্ল্যাক বেঙ্গল, বারবারি, তোতাপুরি। তো ব্ল্যাক বেঙ্গলের ইউনিটটা এখনও করতে পারিনি। ব্ল্যাক বেঙ্গলকে একটু মাঠে গেজিং করাতে হয়। এরা যেমন স্টল ফিডিংয়ে অভ্যস্ত, এদেরকে 3-4 বার খাবার দিয়ে দিলে এরা একদম ফুল সন্তুষ্ট, হাসি খুশি থাকে। বারবারিটা হচ্ছে ভারত সরকারের CIRG, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ রিসার্চ অন গোট, মথুরাতে আছে যেটা হেড অফিস, সেখান থেকে এগুলো পাওয়া যায় বারবারি। এই বারবারিটা ব্ল্যাক বেঙ্গলের মতনই সুস্বাদু আছে, খুব ভালো। এরা খাওয়া দাওয়া সব চেটেপুটে খেয়ে নেয়, ঝামেলা নেই, সহজে পোষ মেনে যায়, কোনো ঝামেলা নেই। এদেরকে খেতে দিলে আর কোনো ঝামেলা নেই। বারবারি মেলগুলো একটু অ্যাগ্রেসিভ হয়, ওদের আলাদা রাখতে হয়, সম্পূর্ণ আলাদা করে রাখা হয়েছে। বাচ্চা থেকে শুরু করে মেয়েরা তো খুব শান্ত, কোনো ঝামেলা নেই। এদের গ্রোথ ভালো, এদের মিল্ক প্রোডাকশন ভালো, বাচ্চাও হেলদি হয়। আরও অন্য প্রজাতি চলে, যেমন সিরোহি চলবে এখানে। এখন বারবারি, তোতাপুরি রয়েছে। বারবারিটা বেশি পছন্দ আমার। বারবারি কোনো ঝামেলা নেই, দেখতেও খুব সুন্দর। ফার্মের জন্য এগুলো আদর্শ একেবারে। আমি সব প্রেগনেন্ট ফিমেলি মেল নিয়ে এসেছিলাম। মেনলি 3 বার খাবার দিতে হয়, তার সাথে ডালপালা দিলে ভালো হয়। একটু ঘাস বা ডালপালা একটা টাইম দিতে হয়,
তিনবার যে খাবারটা দিই তার মধ্যে সাইলেস বলে একটা জিনিস রয়েছে, ভুট্টার গাছটা একদম আস্ত ভুট্টা সমেত, গমের ভুসি, ছোলার খোসা, বিচুলি মেশিন দিয়ে কাটা, তার সাথে বিট নুন, লবণ, গুড়, আটা, এই সমস্ত মিশিয়ে একটা মিক্সচার দেওয়া হয়। ওই সাইলেস আর ওই ভুসি মিলেই 3 বার দেওয়া হয়। আর নেপিয়ার ঘাস রয়েছে আমার COCN4, কুচি কুচি করে কেটে দেওয়া হয় ওদেরকে। আর সিজনাল ঘাস যখন যেটা হয়, যেমন ভুট্টা রয়েছে, লাগানো রয়েছে, ভুট্টা কেটে খাওয়ানো হবে। সকালবেলায় ওদের জায়গা যেখানে ওরা থাকে সেখানটা একটু পরিষ্কার করে দিতে হয়, আর নতুন করে আবার জল দিতে হয়, আবার খাবার দিতে হয় 3 বার, 3 ঘন্টা 4 ঘন্টা ইন্টারভেলে এগুলো করতে হয়। 5টা সাড়ে 5টায় ওদের ঘর পরিষ্কার করে দেওয়া হয়, জলের পাত্র, খাবার পাত্র সব সরিয়ে দেওয়া হয়, ওগুলো ধুয়ে নেওয়া হয়। 7টা সাড়ে 7টার মধ্যে ওদেরকে খাবার দেওয়া হয়, সাইলেস নাইলে ভুসি। তারপর আবার 12টা নাগাদ একবার দেওয়া হয়, 2টো আড়াইটা নাগাদ ঘাস কিংবা ডালপালা এসব দেওয়া হয়। 5টা থেকে 7টার মধ্যে যে কোনো সময় ওটা খিদে পেলে ওরা চিৎকার করে। 3 বার স্টেপল দেওয়া হয় খাবারটা। রাতে ওরা কিছু খায় না। রোগ বিধি যা কিছু হয় ছাগলের, সেগুলো মোটামুটি আমরা নিজেরাই ট্রিটমেন্ট করতে পারি, আমাদের ট্রেনিং নেওয়া আছে। আর সরকারি আধিকারিকদের সাথেও যোগাযোগ রয়েছে। আমার 100 পিস ছাগল ছিল, এর মধ্যে 75 পিস বিক্রি করেছি, আর এখন 25 পিস রয়েছে। অর্ডার দেওয়া রয়েছে 100 পিস। ছাগল ফার্মের ক্ষেত্রে লাভের ব্যাপারটা কিন্তু লং টার্মের ব্যাপার। 2 বছরের পরিপ্রেক্ষিতে ছাগলের ব্যবসা দেখতে হয়। কিছু ছাগলকে ধরে রাখতে হয় 2 বছরের জন্য, যেমন আমরা 25টা যেটা রেখেছি এটা পুরো 2 বছর থাকবে। আরও 100 পিস আসছে, ওর মধ্যে 75 পিস আমার 2 বছরের জন্য থাকবে। 2 বছরের শেষে পার ছাগলের পিছনে মোটামুটি 4টে করে ছাগল পাওয়া যায়, মা ছাগলের পিছনে। তখন ওই শুধুমাত্র যে খরচ হচ্ছে তার পরিপ্রেক্ষিতেই পাওয়া যায়, সুতরাং তখন প্রফিটটা দেখা যায়। শুরুতে প্রফিট সেরকম কিছু হবে না। 14 মাসে 2 বার করে বাচ্চা দেয় ছাগলরা। 2 বছরে মানে হচ্ছে গিয়ে 3টে সাইকেল পাওয়া যাচ্ছে। এবারে ওরা 2টো করে বাচ্চা দেয়, তাই 3টে বাচ্চা পেলে 6টা করে বাচ্চা হচ্ছে। আমি যদি 4টে ধরি, 4টে করে বাচ্চা পাওয়া যাবে পার ছাগলে। সেক্ষেত্রে ওর কস্টিংটা মোট 20% হয়ে যাচ্ছে। যত দাম দিয়ে কিনেছি 20% হয়ে যাচ্ছে পার ছাগলে, মানে 2000 টাকা করে আমার প্রফিট এসছে। অর্ডারের ভিত্তিতে এনে বেচে দিয়েছি, এইভাবে ব্যাপারটা হয়েছে আর কি। 2 মাস রেখে বিক্রি করে দিয়েছি। 2 মাসে মোটামুটি 4 কিলো করে ওজন বেড়ে গেছে আমাদের। ওগুলো আমরা ফার্মারদেরকেই দিয়েছি। এখনও আমরা কসাইকে দেওয়ার মতো পরিস্থিতিতে আসিনি। 2 বছরের শেষে কসাইকে দেওয়া যায়। আমাদের পরিকল্পনাটা মেইনলি হচ্ছে ব্রিডিং, মানে আমরা বাচ্চা সেল আউট করব। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে? আপনারা আর কি কি দেখতে চান অন্নদাতা অনুষ্ঠানে? জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক, সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।